নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। বিভিন্ন কাজের চাপে ভিডিও কয়েকদিন দিতে পারছি না, তাই আমার বাড়ির গৃহ মন্দিরে মায়ের ছবি নিয়ে কিছু আমি টুটকা দিয়ে থাকি। আমরা দেখলে কিছু প্রয়োগ করলে কাজ হবে। আজ একটি আমার ক্লায়েন্ট, তার জন্মছক নিয়ে আলোচনা করব এবং জীবন কাহিনী। এই যে এই জাতিকার মানে ডিভোর্স হতে গিয়ে হয়নি, সন্তান হানি কেন হলো এবং জীবন এখন বর্তমান কেমন দেখবেন। আপনার জন্মছকটাকে মিলাবেন এবং আমার ভিডিওকে লাইক শেয়ার করুন। চেষ্টা করব আপনাদের সামনে জ্যোতিষশাস্ত্রকে তুলে ধরার। প্রথমেই ডেট অফ বার্থ দেখুন। 9/11/1995 সালে জন্ম। 9/11/1995 সাল। যদি সংখ্যাতত্ত্বে আসি, এই যে 99 মানে মঙ্গলের একটা কানেকশন খারাপ হবে। 5 আছে, বুধ আছে, 11 রবি আছে, ফের একটা 9। একটা ডেট অফ বার্থে 3টে 9 সংখ্যা থাকলে স্বাভাবিক বাড়ি দক্ষিণ দিক জলাশয় সমস্যা আসবে, মঙ্গল ডিস্টার্ব হবে। কিন্তু এই ডেট অফ বার্থ 3 নেই, 6 নেই, 2 নেই, তার যে নাম্বার ডেট অফ বার্থ থাকবে না সেই গ্রহ নেগেটিভ আসবে। যে একাধিক থাকবে ব্যালেন্স তারা হবে। তেমনই আমাদের 9টি গ্রহ 9টি সংখ্যা আছে। তাহলে এই ডেট অফ বার্থ অনুযায়ী এর জন্মছকটা দেখুন। তাহলে এর লগ্ন হচ্ছে কি ধনু লগ্ন, আর রাশি বৃষ রাশি। বৃষ রাশিতে কিন্তু চন্দ্র তুঙ্গস্থ থাকে। এই বৃষ রাশি চন্দ্র আছে বলে রাশি হলো বৃষ, তুঙ্গস্থ চন্দ্র, আর লগ্ন হল ধনু। ধনু লগ্নের জাতকদের প্রতীক হলো তীর ধনু, তার লক্ষ্য দৃষ্টি একটা থাকে। আর বৃষ রাশি জেদি, রাগী এদের মধ্যে থাকবে। কিন্তু চন্দ্র উচ্চস্থ যে হবে এদের সহ্য ক্ষমতা অনেকটা বেশি থাকে। এদের গভীর রাগ থাকলেও ধৈর্যটা কন্ট্রোল করার ক্ষমতা থাকে। কিন্তু চন্দ্রের দুই পাশে কোনো গ্রহ না থাকলে মানসিক কষ্ট চাপ হয়, এবং চন্দ্রের পাশে পাপগ্রহ থাকলে পাপকাত্তারি, এবং এদেরকে বলা হয় মানসিক কষ্ট এরা পাবে প্রচুর। কিন্তু চন্দ্র তুঙ্গস্থ থাকার কারণে অনেকটা সহ্য ক্ষমতা, অনেকটা কন্ট্রোল ক্ষমতা থাকে। চন্দ্র হলো মনের কারক গ্রহ, মনকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমি লগ্ন থেকে বা চন্দ্র থেকে বিচার করতে পারি। প্রথম লগ্ন ফার্স্ট আমি ধরবো 1। তাহলে লগ্নের প্রতি সে ব্যক্তিকে, লগ্নের স্থান হলো বৃহস্পতি, দ্বাদশ ভাবে বসেছে। দ্বাদশ ঘরটা আমাদের বিদেশ যাত্রা দেয়, মোক্ষ লাভ দেয়, আবার ওখানে জেল, মামলা মোকদ্দমা ও অনেক সময় প্রচুর ব্যয়ের খাতায় দেয়। তাহলে দ্বাদশ ভাবে লগ্নপতি বসা মানে নেগেটিভ। এবার দ্বাদশ ভাবের ঘরটা পরে বলবো। লগ্ন থেকে 1, দ্বিতীয় ভাবে শনি, তৃতীয় ভাবে শনি। শনি নিজের ঘরে বসে আছে, কিন্তু তৃতীয় ভাবে শনি। তৃতীয় ঘর থেকে আত্মীয় স্বজন, পড়শি এবং ভাই বোনের সম্পর্ক অনেক বিচার করা হয়। তাহলে চতুর্থ ভাবে স্বামীও সেই বৃহস্পতি দ্বাদশ ভাবে, আর লগ্নপতি। দ্বাদশ ভাবটা কিন্তু ভালো নয়। তাহলে এখানে 1, 2, 3, 4। পঞ্চম ভাবে দেখুন, পঞ্চমে কেতু আছে। পঞ্চমে কেতু থাকলে সন্তান হানিকারক হয়, সন্তান হতে চায় না, হলে মারা যায়। নিজেরা মিলাবেন। পঞ্চমে কেতু সন্তান হানিকারক যোগ। অনেক ভিডিও আমি জানিয়েছি, বা আমার অনেক ক্লায়েন্টের গর্ভপাত, কারো সন্তান হয়ে মারা যাওয়া, কারো সন্তান বিকলাঙ্গ হওয়া, কারো কেতুর চোখ নাক মুখ কিছু নেই। পঞ্চম ভাবটা কি আমাদের কি? সন্তান ভাব, পিতার ভাব, শিক্ষার ভাব, প্রেমের ভাব। তাহলে পঞ্চমে কেতু, এদের প্রেম কিন্তু ব্যর্থ, সাকসেস প্রেম হয়নি, কষ্ট দুঃখ পাওয়া। পঞ্চমে কেতু এতটাই নেগেটিভ ফল দান করেছে। মেষের ঘর, আবার মেষ রাশির ঘরে পঞ্চম পড়েছে লগ্ন থেকে। তাহলে সেখানে কেতু আমার সন্তান হানিকারক করলো, সন্তানের মৃত্যু হলো, এবং প্রেমের ক্ষেত্রে বাধা দিল, মানসিক কষ্ট দিল, এবং পিতা হানি হলো, পিতা নেই। এই জাতিকার পিতাও মারা গেছে, সন্তান মারা গেছে, প্রেমের জীবনে অনেক কষ্ট দুঃখ পেয়েছে। তাহলে কতটা নেগেটিভ হলো। শিক্ষার ক্ষেত্রে মারা গেল, কোনো রকম মাধ্যমিক পাস। তাহলে এর জীবনে পঞ্চম ঘরে কেতু যদি আপনার থাকে, সাবধান হতে হবে। জ্যোতিষশাস্ত্র এতটাই সাকসেস ভাবে বলে দেওয়া যায়, মিলিয়ে দেওয়া যায়। ষষ্ঠ ভাবে, লগ্নের ষষ্ঠে চন্দ্র আছে। ষষ্ঠ ভাবটা কি? রোগ শোক ব্যাধি ঋণ। এর হচ্ছে কি মানসিক কষ্ট তো হবেই, চন্দ্রের যে রোগ অবশ্যই হবে। এবার ষষ্ঠ, সপ্তম, এই সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ঘর। একাদশে কি আছে? রবি, রাহু, বুধ। শিক্ষার ক্ষেত্রে আমাদের পঞ্চম ঘর দেখালাম। রবি শিক্ষার একটা যশ সম্মান দেয়, রাহু সাথে রবি যুক্ত। এখানে জীবন একবার বদনাম হবে। রাহু যুক্ত রবি হলে গ্রহণ দোষ, এবং রাহুর সাথে বুধ থাকলে বুদ্ধি বিভ্রান্তি হওয়া, ভুল ডিরেকশন নেওয়া,
এগুলো হবে। কিন্তু একাদশ ঘরটা আয়ের ঘর, সেখানে রবি কিন্তু তুলা রাশির ঘরে নিচস্থ ভাবে বসে আছে। তুলা রাশিতে রবি নিচস্থ হয়। তাহলে আমরা কারো ডেট অফ না থাকলে রবিকে ধরে আমরা রাশি কি বলি, বার রাশি অনুযায়ী রবি যে ঘরে থাকবে সেটা হলো কার্তিক মাসে জন্ম হলে রবি তুলা রাশিতে থাকে, রবি নিচস্থ। যাদের রবি তুলা রাশি তার নিচস্থ রবি থাকলে মাথা যন্ত্রণা, চোখে রোগ, সবার জন্য করে না কিছু পাওয়া, একাকিত্বর মধ্যে অনেকটা টাগের খেতে হয়। রবি হলো সম্মানের জায়গায়, জীবন অনেক ঝড় হাঁটছে। রবি রাহু গ্রহণ দোষ, পিতৃঋণ বলা হয়, পিতার হানিকারক। তাহলে রবির সাথে বহু বহিত্ব যোগ, পড়াশোনার যোগ, রবি বহিত্ব যোগ বলা হয়। একাদশে ভালো ফল দেওয়ার কথা। একাই রাহু যুক্ত হলো, রবি নিচস্থ হলো, শিক্ষায় বাধা সৃষ্টি হলো, মাধ্যমিক পাস কোনো রকম, এবং না পেলে পিতার সাহায্য, এবং বুদ্ধি বিভ্রান্তি হলো। আর এইবারে দ্বাদশ ভাবটা দেখুন। এই দ্বাদশ ঘরে শুক্র মঙ্গলকে আমরা বলি, আমার ভাষায় বলি ভঙ্গদোষ। যে ঘরে থাকুক শুক্র মঙ্গল, ভঙ্গদোষ আপনার হবেই। জীবনে কি ভাঙবে? প্রেম, বিবাহ এবং বন্ধু বা কর্মক্ষেত্র। কিন্তু ভঙ্গদোষটা অনেক জ্যোতিষের বলে না, বলে কোথায় লেখা আছে, অনেক কমেন্ট করেছিল, কিন্তু আমি আমার ভাষা বলি ভঙ্গদোষ। শুক্র মঙ্গল ভালো ফল দেয় না। তাহলে শুক্র দ্বাদশ ভাবে মঙ্গলের সাথে যুক্ত, দ্বাদশ ভাবটা ব্যয়ের ভাব। তেমনি শুক্র মঙ্গল 6, 8, 12 ভাবে থাকলে নেগেটিভ ফল বেশি দেবে, ভঙ্গদোষ সৃষ্টি হবে। বিবাহ জীবনে ঘাত প্রতিঘাত, প্রচুর অর্থ ব্যয়, মামলার কথা বলেছি, কেস কামাই হয়েছিল, এই জাতিকার কোর্ট পর্যন্ত গিয়ে আবার আটকে যায় একমাত্র বৃহস্পতির কারণে। এই যে বৃহস্পতিকে লগ্নপতি এবং চতুর্থপতি, সেই বৃহস্পতি দ্বাদশ ভাবে বসে আছে শুক্র মঙ্গলের সাথে। তাহলে শুক্র মঙ্গল যে বৃহস্পতি কিন্তু মঙ্গলের সঙ্গে মিত্রতা ভাব, মঙ্গল নিজস্ব ঘর, সেখানে মঙ্গল আছে, বৃহস্পতির সাথে মিত্র ভাব। এখানে একটা বলা হয় বৃহস্পতি মঙ্গলকে একটা রাজযোগ বলা হয়, কিন্তু দ্বাদশ ভাবে বসার কারণে, শুক্রযুক্ত হওয়ার কারণে সেই ফলটা না উল্টো ফল হবে। তাহলে এই জাতিকার জীবনে বিয়ে হয়ে বহুত দিন সমস্যায় ভুগেছে, বাপের বাড়ি চলে আসে, মাওলা চলে, পরবর্তী আবার মিল হয়ে এখন একটি সন্তান তার আছে, একটা সন্তান মারা যায়। মারা যাওয়ার কারণ পঞ্চমে কেতু আছে, আবার এদিকে রাহুযুক্ত রবি আছে, পিতাও মারা যায়। তাহলে কতটা দাম্পত্য জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। স্বামীর সাথে প্রচুর অশান্তি সৃষ্টি হয়, স্বামী একাধিক অবৈধ সম্পর্ক করে থাকে। তাহলে এর জীবনে অবৈধ সম্পর্ক আসতে বাধ্য হবে। তাহলে এখানে শুক্রর সাথে মঙ্গল থাকলে অবৈধ সম্পর্ক দেয়। আবার দ্বাদশ ভাবে শুক্র বেশিরভাগ ক্ষেত্রে একাধিক সম্পর্ক করায়। দ্বাদশ ভাবে শুক্র একাধিক সম্পর্ক করায়, বৃহস্পতির কারণে আটকানোর সম্ভাবনা থাকে। এটা বুঝতে হবে। জন্মছকের ক্যালকুলেশনটাই খুব মারাত্মক গুরুত্বপূর্ণ হয়। তার সাথে নিচের হাত, এই জাতিকার হাত আয়ুরেখা শুক্রের ক্ষেত্রের দিকে অনেকটা ভাঙা আছে। যাদের ক্ষেত্রে আয়ুরেখা শুক্রের ক্ষেত্রে ভাঙা থাকবে, দাম্পত্য জীবন কোনোদিন সুখের হয় না। আমি অনেক ভিডিওতে হাত এঁকে দেখিয়েছি, কারণ এটা আমার নিজের প্র্যাকটিস করেছি। যে বিভিন্ন ক্লায়েন্ট দেখি প্রথমে তার ডেট অফ বার্থ নেই, হাতটা যেন শুক্রের ক্ষেত্রে ভাঙা আছে, দাম্পত্য জীবন সুখ পায়নি সে। আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে বৈদিক জ্যোতিষে আয়ুরেখা ভাঙা থাকলে শরীর অসুস্থ হয়ে যাওয়া, দু হাতে আয়ুরেখা ভাঙা থাকলে একই লেভেলে সেই টাইমে প্রচণ্ড শারীরিক কষ্ট ভোগা জানি। কিন্তু দাম্পত্য জীবন যতগুলো নারী বা পুরুষের দেখেছি, তাদের জীবনে কারোর বিয়ে হয়নি, বিয়ে হয়ে ডিভোর্স হয়েছে, কারোর ক্ষেত্রে দেখা যায় মামলা মোকদ্দমা, কারোর ক্ষেত্রে সংসার হচ্ছে অতি কষ্টে। একমাত্র আয়ুরেখা শুক্রের ক্ষেত্রে ভাঙলে এটা ঘটবেই। আর এই জাতিকার দ্বাদশ ভাবে শুক্র মঙ্গলের সাথে যুক্ত আছে। তাহলে শুক্রটাকে, শুক্র দেখে নিন একাদশপতি, আর এদিকে ষষ্ঠপতি। ষষ্ঠপতি আর একাদশপতি দ্বাদশ ভাবে। তাহলে আমরা এখানে বিচার করতে গেলে শুধু হাত চার্ট দেখতে হবে, দুটো না মিলালে মেলানো সম্ভব নয়। অ্যাকুরেট ক্যালকুলেশন হবে, দুটো হাত ও চার্ট দুটো বিচার করতে হবে। এর কিছুটা প্রতিকার করে দেওয়ার ফলে
বর্তমান ভালো আছে, কিন্তু আগের জীবনে কতটা খারাপ ঘটেছে সেটা জানালাম। কিন্তু খুব ভালো নেই। দাম্পত্য জীবনটা হলো আয়ু রেখা ভালো থাকলে কষ্ট আসবে। এবং লগ্নের দ্বাদশভাবে শুক্র মঙ্গল ভালো ফল দেয় না। কিছুটা ভালো বৃহস্পতি থাকার কারণে, বৃহস্পতি লগ্নপতি নিজেই অনেকটা আটকানোর চেষ্টা করেছে, ডিভোর্সটা হয়নি। জন্মছক নিয়ে কিছু বললাম, সেই জাতিকার হাতের সিম্বল নিয়ে বললাম। প্রত্যেকে বলবো ভিডিও দেখে ভালো লাইকটা করবেন, ভালো থাকবেন। এবার এই জাতিকার সম্পর্কে যেমন আমি প্রতিকার দিয়েছি, স্টোন, কিছু মন্ত্র, কিছু তার গাইডলাইন, কিন্তু সবার জন্য আমি একটা দাম্পত্য জীবনের কষ্ট থেকে বাঁচার একটা ছোট্ট টোটকা দেবো। যদি করতে পারেন আশা করবো কিছু উপকার হবে। নিজের দায়িত্ব করবেন। প্রথমে আপনার ছবি, যদি নারী হয় তার ছবি, তার স্বামীর ছবি, আর পুরুষ হলে তার নিজের ছবি, তার স্ত্রীর ছবি নিতে পারেন অশান্তি কমানোর জন্য। স্বামীর ছবিতে স্ত্রীর নাম লিখতে হবে লাল কালি দিয়ে, আর স্ত্রীর ছবিতে স্বামীর নাম লিখতে হবে লাল কালি দিয়ে। লেখার পরে সেটা একটা আসত্য গাছের পাতার উপরে ওরমভাবে দুজনের নাম লিখতে হবে। দুজনের মুখোমুখি ছবিটা দিতে হবে, একটা স্বস্তির চিহ্ন আঁকতে হবে। আঁকার পরে সেটা লাল সুতো দিয়ে বেঁধে মধুর শিশিরের মধ্যে ঢুকিয়ে দেবেন। সেই শিশিটা কি করবেন, একটা আলমারির মধ্যে রেখে দিতে পারেন বা কোনো গুপ্ত জায়গায় রেখে দেবেন। কিছুটা হলেও আশা করব উপকার হবে। ভালো থাকবেন। নমস্কার।